আমরা দেখলাম কোথাও গিয়ে কি মনে হয় যে মাইনরিটি পলিটিক্সটা একরকমভাবে হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে, বাট কোথাও কি এটা একটা কমিউনাল পলিটিক্সের দিকে অভিমুখ হয়ে গেছে, যে একটা কমিউনাল পলিটিক্স করে মানে মুসলিম ভোট টানার যে প্রচেষ্টা সেটাকে একটা কমিউনাল পলিটিক্সের দিকে চলে যাচ্ছে। একটা হুমায়ুন কবিরের সাথে সিপিএম নেতৃত্ব বৈঠক হচ্ছে, আইএসএফ আব্বাস সিদ্দিকী যিনি একজন রাজনৈতিক নেতা নন, তিনি একজন ধর্মগুরু, তার সাথে মিটিং চলছে। প্রথম কথা হচ্ছে যে আমরা সিপিআইএম যে সিপিএম দেখে আমি এসেছি, আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি, স্বপ্নেও ভাবতেও পারি না যে বামপন্থী কোনো দল, সিপিএম ছেড়ে দিন, বামপন্থী কোনো দল ধর্মের ভিত্তিতে যারা রাজনীতি করে বা যাদের রাজনীতির অভিমুখ ধর্মের ভিত্তিতে, রাজনীতির অভিমুখ যাদের ধর্মের ভিত্তিতে, বিজেপির বিরুদ্ধে লড়াই, তাদের সঙ্গে জোট করা যায় না, তাদের সঙ্গে কথা বলাও যায় না, উচিতও নয়, আমি বিশ্বাস করি। তারপরে জানি তোমার তো ভোট যা শিফট হওয়ার হয়ে গেল, ঠিক আছে চলো, উল্টো দিকে তুমি কি করছো, একদিকে তোমার ভোট তুমি বিজেপিতে শিফট করে গেছে, তুমি আটকাতে পারলে না বা তুমি ঠেলে দিয়েছো, যে কোনো একটা হবে। এসআইআর এর পরে যে মতুয়াদের মধ্যে একটা বড় ভাঙন, যে হিন্দু অংশ তৃণমূলের বিরুদ্ধে যার প্রতি ভীষণ রাগ, বিজেপি ভেবেছিল বিজেপি দিলে টাইট হবে, বিজেপি যখন এসআইআর মধ্যে তারা নাম উড়িয়ে দিতে চাইছে, তার মধ্যে তো একটা রাগ ছিল যে ভাই আর বিজেপিতে দেবো না, ওই অংশটা তো সিপিএমে আসতো। তুমি সিপিএম কী করলে, দাঙ্গাবাজ যে হুমায়ুন কদিন আগে বলেছিল যে দাঙ্গা করলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, তুমি তার সঙ্গে যখন বসলে ওই হিন্দু অংশের ভোট সিপিএমে আসবে, আর বলে দাঙ্গাবাজ এর সঙ্গে যাবোই না, সিপিএমে ভোটই দেবো না, কোথায় গেল, আবার বিজেপিতে ব্যাক করালে। তাহলে তুমি তোমার ভোট বিজেপিতে ব্যাক করাচ্ছ, আর মুসলিম এলাকায় প্রতীকুর রহমানের জন্য বাংলা বাজার যাত্রাতে ফোন আসে, এসো মালদাতে এসো, মুর্শিদাবাদে এসো। এটা কমিউনাল পলিটিক্স নয়। আমি যারা ওই ওখানে যারা লিখছে তারা জিজ্ঞেস করুন না নেতাদেরকে, আমাকে গালাল দিন, কোনো সমস্যা নেই, আমাকে হাজারবার। প্রতীকুর রহমানকে মালদা মুর্শিদাবাদেই কেন যেতে হবে? প্রতীকুর রহমানদেরই মালদা মুর্শিদাবাদ যেতে হবে, কারণ প্রতীকুর রহমান, এবং শুধু প্রতীকুর রহমান বলে নয়, তুমি ওয়েলফেয়ারের সঙ্গে মিটিং করছো রাজ্য অফিসে, কাকাবাবুর ছবির তলায়, তুমি এসডিপিআর সভাতে যাচ্ছ ডোমকলে, অভিমুখ কি? তাহলে রাজ্য সম্পাদক, তুমি একদিকে দাঁড়িয়ে রাজ্য সম্পাদক মণ্ডলীর আরো যারা তাবর তাবর সদস্যরা রয়েছেন, সিপিএম পলিট ব্যুরোর যারা তাবর তাবর সদস্যরা রয়েছেন, তারা কেন মুখ বুজে রয়েছে? সেকেন্ড পয়েন্ট হচ্ছে কৌশিকদার উত্তর, যে আচ্ছা সেলিম সাহেব তো থাকবেন না, উনি আজ নাও কাল, কাল নাও চলে যাবেন, তাহলে কেউ না কেউ তো অন্য কেউ হবে, তাহলে তুমি ব্যক্তির উপরে রাগ করে চলে গেলে কেন? স্বাভাবিক এই প্রশ্ন আসবে। সাহেব চলে যাবে, সাদা সাহেব আসবে, কালো সাহেব আসবেন, মিম সাহেব আসবেন, অনেক সাহেব আসবেন, চরিত্র বদলাবে না, কারণ সেই কোঠরই তৈরি করা হয়ে গেছে। প্রশ্ন না করলে রিওয়ার্ড আছে, সেই রিওয়ার্ডটা হচ্ছে সম্পাদক মণ্ডলী, প্রশ্ন না করলে রিওয়ার্ড আছে কেন্দ্রীয় কমিটি, প্রশ্ন না করলে রিওয়ার্ড আছে বিভিন্ন ফ্রন্টের বিভিন্ন জায়গার দায়িত্ব। তাই চুপচাপ থেকেও কমিটির মধ্যে থেকো, আর যারা যারা প্রশ্ন করেছে ওই কমিটির মধ্যে যারা যারা প্রশ্ন করেছে আস্তে আস্তে সাইড লাইন। আমি কুইকলি, আমাদের সময় একেবারে সংক্ষিপ্ত, কয়েকটা কুইক প্রশ্ন আমার রয়েছে, এবং এটা খুব একটা মানে এটাও একটা খুব আইডিওলজিক্যাল গোড়ায় তোমাদের রয়েছে। যারা বামপন্থী রাজনীতি করে বা যারা সিপিএমের হোল টাইমার, তাদের তো নিজেদের কোনো আয়ের উৎস নেই, তারা পার্টি থেকে যেই স্টাইপেন্ড দেওয়া হয় সেটার উপর ভিত্তি করে তারা জীবনযাপন করে। এবার এখানে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, এইসব নিয়ে অনেক আলোচনা হতে পারে, কিন্তু যে অ্যামাউন্টটা তোমাদেরকে দেওয়া হয় সেটা দিয়ে একটা মানুষের পক্ষে আজকের দিনে দাঁড়িয়ে জীবনযাপন করা সম্ভব নয়। তাহলে এই বামপন্থী রাজনীতি করলে বা সিপিএমের মতো দল করলে ব্যক্তিগত অ্যাসপিরেশন, তুমিও একটা সংসার করো, তোমারও বাচ্চা ছেলেপুলে রয়েছে, যে সেটাকে কি একেবারে বর্জন করে ভালো না থেকে মানুষের ভালো করার ভাবনা চিন্তাটা কতটা অ্যাচিভেবল, মানে এটা কি এটা প্র্যাকটিক্যাল করা যায়? হ্যাঁ, প্র্যাকটিক্যাল না হলেও, বাট আমরা এই দেখুন, হোল টাইমের মানে শুধুমাত্র আমাদের কাছে ওয়েজ না, টাকা না, হোল টাইমের ইজ এ কমিটমেন্ট, যে ভাই আমি তোমার সঙ্গে আছি, আমি আমার জীবন যৌবন, আমার কেরিয়ার, আমার ঘর, আমার সংসার, সমস্ত কিছু ত্যাগ করে আমি তোমার সঙ্গে আছি, লালকে লেঙ্গে দুনিয়া, শুধু তোমার জন্য, শুধু তোমার ভালোবেসে। ওখানে কোথাও 1,500 টাকা ওয়েজ দেয়, কোথাও 2,000 টাকা ওয়েজ দেয় হোল টাইমারের, কোথাও 3,000 টাকা দেয়, কোথাও 7,000 টাকা, কোথাও 10,000 টাকা, কোথাও 15,000 টাকা, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্লটে ভাগ করা আছে। কিন্তু বিশ্বাস করুন, যারা এখনও হোল টাইমার আছে, আমার সতীর্থ যারা ছিল, প্রাক্তন সতীর্থ যারা এখনও ওই দলে আছে, তাদের কাছে ওই 1,500 টাকাটা না 10 লাখ টাকার সমান। ওই টাকাটা যখন নেয় তাদের মধ্যে গর্বে তৃপ্তিতে মন ভরে যায়, যে এটা আমার মানে শুধুমাত্র কামাই করার টাকা না, আমার সমস্ত কমিটমেন্ট করার পর আমি এই টাকাটা পেয়েছি, এই টাকাটা আমার কাছে অনেক দামি। তাহলে একজন পার্টির হোল টাইমারের কাছে ওই টাকার যদি ভ্যালু হয়, তাহলে সেই দল
যখন গরিব মানুষকে যখন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার দেওয়া হচ্ছে বা মহিলাদেরকে ওই টাকাটা দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে, যেটা যেটা ট্রাইড অ্যান্ড টেস্টেড, আমরা দেখলাম যে মহিলারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং তাতে মানুষের খুব সুবিধাও হয়েছে, তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। সেটাকে ভিক্ষা, সেটাকে অনুদান, এটা দিয়ে যে প্রথমে তো বলেছিল, সেই জায়গাটা তো প্রথমে তো ওটাই বলেছিল। প্রথমে যখন লক্ষ্মীর ভাণ্ডার দেয় 21-এ আমরা যখন নির্বাচনে দাঁড়াই, তখন আমাদের লিডারশিপ বা আমরা সবাই আমরা বলেছিলাম ভিক্ষা নয় অধিকার চাই। একটা ট্রেন্ডিং লাইন চলে গেল, ভিক্ষা নয় অধিকার চাই, অধিকার চাই। 21-এ যখন শূন্য হলাম, আমরা যখন গোহারান হারলাম, অনেকটা সময় ভাবার সময় পেলাম, ভাবলাম, অ্যানালিসিস করলাম। আসলে অ্যানালিসিস ভাবনা সব পার্টি অফিসের মধ্যে হয়, মানুষের কাছে গিয়ে হয় না। তারপরে একদিন ঘুম ভাঙলো যে ভাই না 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 না, এটা ভিক্ষা না। যে গরিব মানুষটা গ্রামের প্রত্যন্ত গ্রামে থাকে, তার কাছে ওই 1,500 টাকাটা মানে তার কাছে অনেক। ওটা তার আত্মসম্মান, সরকারি সাপোর্ট, ওটা তার আত্মসম্মান। সরকার ওটা ভিক্ষা দেয় না, সরকার ওটা সাপোর্ট করে যে ভাই আমি সরকার, আমি তোমার পাশে আছি, তুমি তোমার জীবন যুদ্ধে লড়ে যাও। আমার হয়তো তোমার সবটা দেওয়ার উচিত ছিল, আমি সবটা দিতে পারছি না, কিন্তু আপাতত এটুকু নাও, একটু দাঁড়াও, আমি আছি তোমার পাশে। এটা সে মনে করে। সেটাকে যখন তুমি পরে আমাদের বললো, স্ট্যান্ড বদল হলো যে ভাই না না ওটা বলা যাবে না, তুমি বরঞ্চ উল্টো বলো যে না লক্ষ্মীর ভাণ্ডার আমরা 3,000 টাকা দেবো, 4,000 টাকা দেবো। বিজেপি এখন যেটা বলছে, পরোক্ষত স্বীকার করলে মমতা ব্যানার্জির স্কিম। তো ফলে এই সময়কালে দাঁড়িয়ে আমাদের মধ্যে এই দ্বিচারিতা আছে। এক একটা সময় এক একটা স্কিমের জন্য এক এক রকম নিয়ম হবে পার্টির অভ্যন্তরেও, যে আমাকে এখন বলছে দল বদলীয় নেতা, তুমি পদলোভী, হ্যানা লোভী, তেনা লোভী বলছে না। আচ্ছা, তুমি সিপিএমের মধ্যে বা তোমার দলের মধ্যে তুমি একটা নেতার পক্ষে থাকবে, থাকার কারণে তোমার পদোন্নতি হবে, এতে সুবিধাভোগী নয়? একদমই একদমই। এটা নিয়ে তো কোনো মানে দ্বিমত থাকার কথা নয়, এবং মানুষ জাজ করবেন। এবং যেটাকে বলা যায় পাবলিক ওপিনিয়ন, বিশেষ করে তোমার দলের মধ্যে বা যারা বামপন্থী বা যারা সিপিএমের সমর্থক, তাদের মধ্যে থেকে আমি তো দেখতে পাচ্ছি এখনও কন্টিনিউয়াসলি কমেন্ট আসছে। অনেকেই মনে করছেন টাকার জন্যে, একজন লিখেছেন সেলফিশ সেলফিশ সেলফিশ। আমি সেই জায়গায় গিয়ে আমার একেবারে শেষ লগ্নে সেই প্রশ্নটা করতে চাই, এবং সেটা দিয়ে আমরা আমাদের থামনে লিখেছি যে প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেসে আসলো। তুমি খুব ভালো করে এস্টাবলিশ করেছো তোমার আদর্শ, তোমার নীতি, সেই দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তোমার কি ফিলিংস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেগুলো তুমি ক্লিয়ার করেছো দর্শকদের সামনে। আগামী দিনে রাজনীতিতে তার প্রতিফলন হবে। আমার প্রশ্ন হলো, প্রতিকুর রহমান নির্বাচনের ঠিক আগে এসেছে, তো আগের দিনও তুমি জানালে যে আমার টিকিটের প্রয়োজন নেই, কিন্তু আমি সত্যি করে তোমার কাছ থেকে জানতে চাই, আজ যদি তৃণমূল কংগ্রেস তোমাকে টিকিট দেয় এবং বলে দাঁড়াতে, তাহলে তুমি কি বিধানসভা নির্বাচনে লড়বে, নাকি তুমি চাইবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেমন তো তোমার ট্রেড ইউনিয়ন করেছেন এবং পরবর্তীকালে রাজ্যসভায় পাঠানো হয়েছে, নাকি তুমি রাজ্যসভায় যেতে চাও বা তোমাকে পাঠানো হবে? এইটা অনেকেই জানতে চাইছেন যে প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেসে আসলো, আরে ভাই কিছু তো সে পাবে, কিছু তো তাকে দেওয়া হয়েছে, এটা কি করে হতে পারে? আমি প্র্যাকটিক্যালি বলছি, আমার সঙ্গে কথা হয়েছে, আমি বলেছি আমি তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরেই কাজ করতে চাই, পয়েন্ট নাম্বার 1। বললো ভাই এগুলো